নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 আপনাদের সামনে হাজির হয়ে গেছি সাধক শ্রীমৎ তৈলঙ্গ স্বামীর কাহিনী শোনাতে। তার ঘটনা বলি আপনাদেরকে বর্ণনা করছিলাম। আগের দিনের এপিসোডের পর আজকে আমি পরের পর্বে আসছি। এই পর্বে স্বামীজি কি করেছিলেন সেটা আপনাদেরকে বলবো। প্রয়াগে তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন, অর্থাৎ সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যে ডুবন্ত নৌকো ডুবে গিয়েছিল, সেই ডুবন্ত নৌকোকে তিনি উদ্ধার করে স্নান ঘাটে ফিরিয়ে নিয়ে আসেন, প্রয়াগের স্নান ঘাটে, এবং একাধিক প্রাণ তিনি রক্ষা করেন। সেই অলৌকিক ঘটনার কথা তো আপনাদের আগের দিনের অনুষ্ঠানেই আমি বলেছি। তার সঙ্গী ছিলেন তার শিষ্য রামতরণ ভট্টাচার্য। এই কথা লোকমুখে প্রচার করতে থাকেন। স্বামীজির ভক্ত শিষ্য এবং দর্শনার্থীর সংখ্যাও বাড়তে থাকে। এরপর প্রয়াগ তিনি ছেড়ে চলে আসেন বারাণসীতে। বারাণসীতে আসেন 1844 খ্রিস্টাব্দে শীতকালীন আবহাওয়ায়, অর্থাৎ প্রচন্ড যখন শীত চলছে সেই সময় তার আগমন হয় বারাণসীতে। বারাণসীতে তুলসীদাসের আশ্রমে তিনি, তুলসীদাসের বাগানে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখানে থাকতে শুরু করেন স্বামীজি। একদিন এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও তিনি প্রচন্ড ঠান্ডার যে প্রবাহমান পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়কাল বারাণসীতে, সেই সময় তিনি প্রাতঃকালীন স্নান করার জন্য স্নান ঘাটের দিকে এগোতে যান। পথে চলতে চলতে হঠাৎ দেখেন রাস্তার ধারে এক কুষ্ঠরোগী ব্যাধি যুক্ত একটি মানুষ বসে রয়েছেন এবং ক্রন্দন করছেন। সেই ক্রন্দন শোনার পর এই বিরাটকায় উলঙ্গ স্বামী যোগীবর তার সামনে উপস্থিত হন। সেই ব্যক্তি, যে ব্যক্তি ক্রন্দন করছিলেন কুষ্ঠরোগী, সেই ব্যক্তির নাম হচ্ছে ব্রহ্মসিংহ। এই ব্রহ্মসিংহ বাড়ি ছিল হচ্ছে আজমেরে। পরিবার পরিজন তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করেছিল। এই পরিবার পরিজন তাকে ত্যাগ করার পর সে চলে আসে এই বারাণসীতে, এবং যেখানে সে ফুটপাতে থাকে, অর্থাৎ রাস্তার ধারে, সেখানকারও লোকজন তাকে ত্যাগ করেছে, এরকমই মনে হয়। দুবেলা দুটো কেউ দিল খেতে, তাই তার আহার যুক্ত। স্বামীজি তার সামনে উপস্থিত হওয়ার পর সেই ব্রহ্মসিংহ মানসিকভাবে বুঝতে পারেন স্বয়ং ঈশ্বরের আগমন হয়েছে তার এই করুণ অবস্থা দেখে। স্বামীজি ব্রহ্মসিংহকে একটি বেলপাতা হাতে দিয়ে বলেন যে গঙ্গা স্নান করার পর এই বেলপাতাটি মাথায় ঠেকালে তার রোগ মুক্তি ঘটবে। অগত্যা সেই ব্রহ্মসিংহ সেই কাজটি করলেন। কোন রকম ভাবে খোঁড়াতে খোঁড়াতে স্নান করলেন বারাণসী স্নান ঘাটে। স্নান করার পর বেলপাতা তার নিজের মাথায় ঠেকানোর সঙ্গে সঙ্গেই তার কুষ্ঠব্যাধি দূর হয়ে গেল। সে সাবলীলায় উঠে দাঁড়ালেন, অর্থাৎ ব্রহ্মসিংহ তখন সাবলীলায় উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পর সে যোগীবরকে প্রণাম করে বলে, বাবাজি, আজ স্বয়ং বিশ্বনাথ দর্শন হলো, অর্থাৎ জন্মবোধির কথাও বলে ফেলল।
এই হচ্ছেন তৈলঙ্গ স্বামী, যে জন্মবধিরের বাক্য তিনি ফিরিয়ে দিলেন। কুষ্ঠব্যাধি তো মুক্ত হলোই, তার বাক্য ফিরিয়ে দিলেন। অর্থাৎ এই যে সাধনা, একজন মনুষ্য রূপে তিনি জন্মগ্রহণ করছেন, অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপায় তার জন্মগ্রহণ হয়েছিল, সেই জন্য তিনি একটা ঐশ্বরিক শক্তি অবশ্যই পেয়েছিলেন। সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে ছিল নিজের সাধনা এবং যোগবল। যে ইন্দ্রজাল বলে সেই ডুবন্ত নৌকাকে তিনি বাঁচিয়েছিলেন, সেই রকমই এই যোগ বলে, এই শক্তিশালী ইন্দ্রজালই যোগ বলে তিনি ভাগ্যকে পরিবর্তন করেছিলেন সেই ব্রহ্মসিংহের। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে একজন সাধক, প্রকৃত সাধক, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি আসছি, আরো কিছু বলবো, আর থাকবে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কিছু বাণী আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বাবা, আমি রঘুনাথপুর থেকে বলছি, রাহুল দে। রঘুনাথপুর থেকে রাহুল দে। বলুন রাহুল, কি জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো, মানে আমার কর্ম আর বিয়ে নেই। কর্ম আর বিয়ে, আচ্ছা ঠিক আছে। জন্ম তারিখ বলো। 20-3-1992। 20 মার্চ 1992। টাইম 11:45 রাত। জন্মস্থান পুরুলিয়া। এখন বর্তমানে রঘুনাথপুর। হ্যাঁ, রঘুনাথপুর আছে। কোন জেলায় পড়ছে ওটা? পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতেই। শুক্রবার জন্মবার। হ্যাঁ বাবা। প্রশ্ন হচ্ছে বিবাহ আর কর্ম নিয়ে। হ্যাঁ। তা পুরুষ মানুষ যখন আগে কর্মতেই আসে, কি চাকরি করছো এখন? আমি একদম বেকার আছি বাবা। বেকার আছো, আচ্ছা। তা বাবা কি রোজগার করেন, বা মা কিছু রোজগার করেন? বাবা এমনি দোকানে কাজ করে। দোকানে কাজ করেন। মা এমনি ঘরের কাজ করে। তাহলে হঠাৎ বিয়ের কথাটা মনের মধ্যে এলো কেন? নিজে বেকার, বাবা দোকানে সাধারণ কাজ করছে আর মা ঘরের কাজ করছে, তাহলে বিয়ের কথাটা এলো কেন? বাড়ির লোক দেখাশোনা করছে তোমার বিয়ের? দেখাশোনা করছে, হচ্ছে না। আর কর্মটাও মানে ছাড় বেরোচ্ছে, কর্মটা। তুমি তো বললে বেকার, তুমি এইমাত্র বললে তো বেকার, তাই না? হ্যাঁ বাবা, মানে বেকার মানে কাজটা হচ্ছে, আবার বসে যাচ্ছি 5 মাস 6 মাস বসে যাচ্ছি, আবার কোনো কাজ। তাহলে সেটাই বলা উচিত যে তোমার কাজের স্থিরতা নেই, বেকার নও, বর্তমানে বেকার, কিন্তু বেকার নও। একবার তো সকার হয়েছো, ভাবনি? হ্যাঁ হ্যাঁ। তবে মিথ্যা কথা বলতে নেই, ঠিক আছে? মিথ্যে না, আমার মানে বলাটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমে আগে কাজ দরকার, তারপর তো বিয়ে। পকেটে পয়সা না থাকলে বিয়ে করলেও বউ পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ। বুঝেছো। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম, এটা জানো তুমি? না, আমি এটা জানতাম না। আচ্ছা, তুলা রাশি এটাও জানতে না? তুলা রাশি জানতাম, বাকিগুলো জানতাম না। বাকিগুলো জানতে না। বর্তমানে বৃহস্পতি মহাদশা চন্দ্রের অন্তর্দশা দিয়ে যাচ্ছ। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে, তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতির মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা মধ্যম প্রকার থেকে শুভ প্রকার ফললাভ করবে, কিন্তু কর্মস্থানে বৃহস্পতি অবস্থান করাতে বক্রী থাকাতে কর্ম নিয়ে চিরকাল উদ্বেগ এবং উৎকণ্ঠা ঘটাবে। চন্দ্র এবং বৃহস্পতি একত্রিত অবাতে একটা জীব যোগের দশা অনুযায়ী তৈরি হয়েছে, সেই দশাটা জন্ম ছকে অবস্থান করছে না, ফলে জন্ম ছকের সাথে দশার কোন রকম যোগাযোগ আসছে না। বাড়ি থেকে দূরে, মানে তুমি পুরুলিয়ায় থাকো, বাড়ি থেকে দূরে যদি চাকরির কোনো চেষ্টা করো তাহলে কিছু কাজ হতে পারে। এরকম করেছিলে কোনো সময়? হ্যাঁ, একবার চেষ্টা করেছিলাম, কলকাতা গেছিলাম। কাজটা ছেড়ে দিলে কেন? গরমের জন্য? লকডাউনের সময় একটু। আরে লকডাউন এখন পুরনো হয়ে গেছে, নতুন জিনিস ভাবো। এখন প্রচন্ড গরম, গরম না? কলকাতায় তো খুব গরম, পুরুলিয়াতে তো গরম, তো 42 তো এখন। পুরুলিয়া প্রচন্ড গরম। প্রচন্ড গরম। তাহলে এখন গরমটাকে কাটাও আগে, লকডাউন পুরনো এখন। তো এখন বাবা যেটা বুঝতে পারছি, বর্তমান যে সময়টা, সেই সময়ের যে দশাটা তোমার পড়েছে, সেইটা হরোস্কোপ অনুযায়ী যে দশা দেখতে পাচ্ছি তার সাথে মেলবন্ধনটা খুব ক্ষীণ টাইপের, অর্থাৎ খুব কম পরিমাণ হয়ে গেছে। দশমের সাথে দ্বাদশ কন্ট্রোভার্সি করেছে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থান অনুযায়ী যদি বিচার করা যায়, এক্ষেত্রে কিন্তু
কর্ম নিয়ে একটা সমস্যা তোমার থাকবে, মানে কর্মস্থানে কিন্তু স্থিরতা আসার সম্ভাবনাটা অপেক্ষাকৃত কম। দশমপতি রবি বুধ যুক্ত অবস্থায়, বুধ ওখানে নিচস্থ ফল দিচ্ছে, মীন রাশিতে অবস্থান করছে। সুতরাং জলরাশিতে রবি অবস্থান করাতে দশমপতিটা পীড়িত হলো। দশম ভাবে ভাবাস্থ বৃহস্পতি গ্রহটা বক্রী থাকাতে দশম ভাবটা পীড়িত হলো। বর্তমানে চন্দ্র নবমপতি হওয়া সত্ত্বেও সে দ্বাদশে অবস্থান করাতে বাড়ি থেকে দূরে চাকরি পাওয়ার সম্ভাবনা। তাহলে তোমাকে কাজের চেষ্টা বাইরে করতে হবে, পুরুলিয়ার বাইরে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আগে চাকরি করে নাও, তারপর বিয়ে দেখবো, কেমন? জয় মাতা। বাবা মানে বিয়ের যোগ কি মানে বেরিয়েছে? এখন তো চাকরি বাকরি নেই, তো বিয়ে করে করবে কি? চাকরি করে যদি কলকাতা এসে বউকে পুরুলিয়া রেখে দেবে, তারপর বউ বলবে, আমাকেই ফোন করে বলবে বউ বাপের বাড়ি চলে গেছে, বাবা কিছু ব্যবস্থা করুন। আগে চাকরিতে মন করো, ঠিক আছে, মনস্থির করো, পার্মানেন্ট কাজ হোক, তারপর বিয়ের চিন্তা করবে। জয় মাতারা। পকেটে টাকা না থাকলে কেউ পুরুষ বলে গণ্য করবে না, মান্যও করবে না। আসি রামকৃষ্ণ দেবের একটা পরমহংস দেবের বাণী শোনাই, কারণ কন্ট্রোল রুম থেকে অলরেডি টাইম নির্দেশ করছে আর 2 মিনিট রয়েছে। যাই হোক, আমি একটা রামকৃষ্ণ দেবের আপনাদের বাণী শোনাচ্ছি, খুব ভালো লাগবে। এই যে সাধক, ভারতবর্ষের সাধকদের আপনাদের যে টিভি অনুষ্ঠান করছি তাদের জীবন কাহিনী নিয়ে, আর কোনো ফোন নেব না, তো সেই রামকৃষ্ণদেবের একটা বাণী আপনাদেরকে শোনাই। রামকৃষ্ণদেব বলেছেন, যেমন জলকে কেউ বাড়ি বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, কেউ অ্যাকোয়া বলে, সেই রকমই অচ্চিদানন্দ অর্থাৎ স্বয়ং ভগবানকে কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ আল্লাহ বলে। সুতরাং একই পরমাত্মা, সেই পরমাত্মাকে যদি অনুধাবন করে তাকে নিজের জীবন সমর্পণ করা যায়, তবে সেই হতে পারে সাধক। সে ব্যক্তি সাংসারিক জীবনেও থাকতে পারে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু নিজেকে কার কাছে সমর্পণ করছেন সেটাই সব থেকে বড় কথা। ছোট্ট উদাহরণ আপনাকে দিচ্ছি। হনুমানজি রামায়ণে আমরা দেখেছি নিজেকে সমর্পণ করেছিলেন রামচন্দ্রের প্রতি। সুতরাং হনুমানজি পজিটিভ কাজ করতেন। আর মহাভারতে দেখুন, কর্ণ নিজেকে সমর্পণ করেছিলেন দুর্যোধনের প্রতি, সেই জন্য কর্ণ বড় যোদ্ধা হয়ে পাপের ভাগীদার হতে হয়েছিল। সেই জন্য কার প্রতি নিজেকে সমর্পণ করছেন এটাই হচ্ছে বড় কথা। আপনার সমস্যা, সেই সমস্যা কোন ব্যক্তি সমাধান করতে পারবে তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে, তবেই আপনি সমস্যা মুক্ত হবেন। অবশ্যই ঈশ্বর প্রত্যেকটা মানুষকে সমস্যা মুক্ত করার চেষ্টা করেন, তার সঙ্গে আপনাদেরও চেষ্টা থাকতে হবে। দর্শক বন্ধু, প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে, এবং প্রতি অমাবস্যায় এই তারাপীঠ শ্মশানে আমার যজ্ঞ হয়। আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল বা তারপরে কোনো দিন অনুষ্ঠান নিয়ে আসবো তৈলঙ্গ স্বামীর আরেকটি এপিসোড সম্বন্ধে, তার অলৌকিক ঘটনা, জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম